স্যার, আপনি এখন শুরু করতে পারেন। আমরা সম্পূর্ণ রেডি আছি। আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে প্রথমে আমি কৃতজ্ঞতা জানাতে চাইতেছি যে আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আজকে এইখানে উপস্থিত হয়েছেন। আমি এখন যে কথাগুলো আপনাদেরকে বলবো, আপনাদের মাধ্যমেই কথাগুলো সকলের কাছে পৌঁছে যাবে। স্যার, গত 2 দিনে আপনার নামে বেশ কয়েকটা অভিযোগ তোলা হয়েছে সরাসরি, যেমন উপজেলার দুর্নীতির এই আলোচিত মামলার সাথে আপনি আর সাবেক জেলা সেক্রেটারি তোতা নাকি সরাসরিভাবে জড়িত আছেন। এটা নিয়ে পুলিশ আপনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে এবং আজকেও আপনার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন হয়েছে, যেখানে আপনার ডান হাত বাটুল সরাসরি আপনার বিরুদ্ধে চুরি ডাকাতির অভিযোগ তুলছে। তাই এগুলোর বিষয়ে আপনি কি বলবেন স্যার? শোনেন ভাই বোনেরা, প্রথমে আমি বলবো যে আমার বিরুদ্ধে এখন পর্যন্ত যে কয়টা অভিযোগ তোলা হয়েছে, প্রত্যেকটা অভিযোগই বানোয়াট এবং ভিত্তিহীন। আমাকে ফাঁসানোর জন্যই পরিকল্পিতভাবে শামসু এই অভিযোগগুলো আমার বিরুদ্ধে তুলেছে। স্যার, আপনি কিভাবে এত সহজেই নিজেকে নির্দোষ প্রমাণ করতেছেন? শামসু স্যার যে আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো দায়ের করেছে, এগুলো বানোয়াট এবং ভিত্তিহীন। এর কোনো কি ডকুমেন্ট আপনার কাছে রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনারা খেয়াল করে দেখবেন যে আমার বিরুদ্ধে উপজেলার দুর্নীতির যে অভিযোগটা করা হইল গতকালকে, এইখানে পুলিশের ঊর্ধ্বতম কোনো কর্মকর্তাই কিন্তু আপনাদেরকে এই ব্যাপারে কোনো কিছুই বলে নাই। এইখানে ওই অফিসার শামসুর কথা মতো নিজের মন গড়া সংবাদ সম্মেলন প্রচার করে গেছে, যাতে করে জনমনে আমার নামে একটা মিথ্যে অভিযোগ তোলা যায়। এখানে আমি কোনোভাবেই জড়িত না। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনারই লোক আপনার বিরুদ্ধে তো অভিযোগ দিয়ে গেল এলাকার ভিতরে যত চোর ডাকাতি এবং মাদকের কারখানা চলতেছে, এই সব কিছুই নাকি আপনার সেল্টারেই চলতেছে। আর আপনার হাতের যে আইফোনটা দেখতে পারতেছি, এটার কথাই তো উনি বলে গেলেন যে এই অবৈধ কাজের টাকা দিয়াই আপনাকে খুশি করার জন্য গিফট করা হয়েছে। এটাও একটা বানোয়াট গল্প। আসলেই 2-3 দিন যাবৎ এই বাটুল চ্যাংরাকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। শামসু তার গুন্ডা বাহিনী দিয়া ওর বাড়ি থেকে তুলে নিয়ে যায়, আর এই 2-3 দিনে ওর উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। আর সেই জন্যই বাধ্য হয়ে ওই এই স্বীকারোক্তিটা তখন আপনাদের সামনে দিয়ে গেছে। আসলে এইগুলো সম্পূর্ণই শামসুর একটা সাজানো প্ল্যান। তাই আমি শামসুর বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হচ্ছি। আপনি শামসু স্যারের বিরুদ্ধে অভিযোগ তুলতে চাইতেছেন, মানে আপনি আসলে ওনার বিরুদ্ধে কোন ধরনের অ্যাকশন নেওয়ার চিন্তা করতেছেন? একজন সম্মানিত সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে তার মান সম্মান নষ্ট করার দায়ে শামসুর বিরুদ্ধে আমি খুব তাড়াতাড়ি মানহানির মামলা করতে যাচ্ছি। আর আপনারা এখন চলে যান। পরবর্তীতে আবারও আপনাদেরকে ডেকে নিয়ে এসে সরাসরি সব কিছুর প্রমাণ দেওয়া হইব যে শামসু কিভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যে অভিযোগগুলো তুলে এনেছে
এখন আপনারা আসতে পারেন। শামসু, এইগুলো কি হইল? বুড়াজিন তো দেখতেছি তোমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতেছে। তোমার নামে দেখো কত রকমের অভিযোগ তুলা বইছে। তুমি নাকি শফিককে ফাঁসানোর জন্য জোরপূর্বক এই অভিযোগগুলো ওর বিরুদ্ধে দায়ের করছো, আর ও নাকি তোমার বিরুদ্ধে মানহানির মামলাও করতে যাইতেছে। চুপ থাকেন না চাচা, সব কিছু শুধু দেখতে থাকেন। শফিক যতই ফাল পারুক না কেন, আমার বিন্দু পরিমাণ ক্ষতি ওই কোনোভাবেই করতে পারবে না। ওরে আটকানোর অজস্র অপশন আমার কাছে লুকিয়ে রেখেছি, শুধু সময় মতো এক একটা প্রয়োগ করব ওর উপর। ওই যতই আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করুক না কেন, আমার কোনো কিছুই করতে পারবে না। রানা শামসু, এত তাড়াতাড়ি বিষয়টা হেলায় খেলায় নেওয়া যাইব না। এটা নিশ্চয়ই বুড়া জেদে কেন্দ্র থেকে পরিচালনা করতেছে। ওরা হয়তো তোমারে নিয়ে গভীর কোনো ষড়যন্ত্রে মেতে উঠেছে। তোমাকেও কিন্তু এখন শামসু সাবধানতা অবলম্বন করাই চলতে হইব, কারণ ক্ষমতা ওদের হাতেই। যে কোনো সময় তোমার একটা ক্ষতি করে ফেলাইতে পারে। আপনি এত চাপ নিয়েন না তো চাচা, সামনে কি হয় না হয় সেটা আমি দেখে নিবনি। শফিকরে অলরেডি তুলে নিয়ে আসার জন্য টেরারে আর রমজানরে পাঠাইছি। কিছুক্ষণের ভিতরেই দেখবেন শফিককেই এইখানে তুলে নিয়ে এসে পড়ব। তখন শফিকই নিজের মুখ থেকেই সব কিছু গড়বড়ি স্বীকার করে যাইব। বলো কি শামসু, হঠাৎ করে তুমি আবার শফিকরে তুলে নিয়ে আসার জন্য ওদেরকে পাঠাইলা কেন? ওরা কি শফিকরে তুলে নিয়ে আসতে পারবো নাকি? শফিক এখন সংসদ সদস্য, প্রশাসনিক ক্ষমতা সব সময় ওর সঙ্গেই থাকে, তাই ওরে তুলে নিয়ে আসা এত সহজ হইব না। আর কি হয়েছে যে ওরে তুলে নিয়ে আসতেই হইব? আর বললেন না চাচা, মাথা তো আমার পুরোপুরি একদম গরম করে ফেলাইছে। এই শালার কত বড় সাহস, তদন্ত অফিসারে থানার ভিতরে ঢুকা গায়ে হাত তুলছে। তদন্ত অফিসার ওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে বইয়া ও এই কাজ করছে। ওরে এখন এইখানে তুলে নিয়ে আইসা ওর কলিজাটা বের করে আমি দেখব। আর তদন্ত অফিসাররেও আসতে বলছি। আপনি এখানেই থাকেন, দেখেন ওর কি অবস্থা করি আমি এখন। এখন বুঝতে পারলেন তো লিডার, শামসু সেই সময় কি জন্য শফিকের মতো বাটপার লোকরে এমপি হিসাবে ঘোষণা দেওয়ার জন্য বাধা দিছিল। এখন তো সব কিছুই বুঝতে পারতেছেন। পুরো দেশের মিডিয়া একেবারে জনতা পার্টির মান সম্মান সব কিছু ধুলোর সাথে মিশিয়ে দিতেছে। এই শফিক একজন সংসদ সদস্য হয়েও কিভাবে এই সমস্ত দুর্নীতির সাথে নিজেকে জড়ায়, এখন বোঝেন তাহলে ওই কোন মাপের লোক। তাই তো দেখতেছি সেলিম, সেই সময় আসলেই সিদ্ধান্তগুলো নেওয়া আমার সম্পূর্ণ ভুলই হয়েছে। এই শফিক যে এইভাবে নিজেকে দুর্নীতির সাথে জড়িয়ে রাখবে সেটা তো আমি কখনোই ভেবে দেখি নাই। আরও ভাবলাম যে শফিকরে ঘোষণা না দিয়া তো তারে ঘোষণা দিলে হয়তো বা ওইখানে একটা ঝামেলা তৈরি হইতে পারে। সেই জন্য আমি শফিকের নামটা ঘোষণা করে দিলাম। এখন এই তো দেখতেছি দলের মান সম্মান
একেবারে শেষ করে দিতেছে। এমনিতেই মিডিয়া আমাদের উপর যেভাবে ক্ষেপে আছে, তার ভিতরে এই ধরনের আকাম কইরা বসলে বিরোধী দলেরা তো এটা সুযোগ নিয়েই রাজনীতি করবে। আমরা যদি লিডার ওদেরকে সুযোগ করে দেই, তাহলে তো ওরা আমাদেরকে নিয়ে নিউজ মিডিয়াতে কথা বলবেই। দেখেন আজকেই বিরোধী দল থেকে কি কি বিবৃতি যে দিয়া বসে, সেটাই দেখার বিষয়। এখন ওরা তো সুযোগ পাওয়া গেল। এমনিতেই সরকারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতেছে, তার ভিতরে আবার এই সমস্ত খবর। না, কি যে করি, এইভাবে তো আর কিছুদিন চললে মনে হয় না যে সরকারের মেয়াদ শেষ করে আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারবো। তার আগে মনে হয় চেয়ার ছাইরা সকলকেই পালাতে হবে। ওরা যে অবস্থা শুরু করে দিছে, এতে করে তো আমাদেরকে আর ক্ষমতায় কোনোভাবে থাকতে দিবে না বইলা মনে হইতেছে। শামসু যাওয়ার পর থেকেই সব কিছু একেবারে এলোমেলো হয়ে গেছে। শামসুকে আবার যে কোনো উপায়ে দলে ফেরাতে হবে। ওইটা কি আর কোনোভাবে সম্ভব হয় লিডার? শামসু যেখান থেকে একবার বের হয়ে গেছে, সেইখানে আবার শামসুকে ফিরিয়ে আনাটা অনেক কষ্টের ব্যাপার। মনে হয় না যে শামসু আর জনতা পার্টিতে কখনোই ফিরে আসবে। আর লিডার, ওই মামলাটার প্রায় শেষের দিকে মনে হয় আমরা চলে এসেছি। গতকালকে কক্সবাজারে হোটেলে অভিযান চালিয়ে ওদের সংগঠনের প্রধান মালাইজং চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এর বেটার জবানবন্দি নিলেই সব রহস্যের জট মনে হয় খুলে যাইব। পুলিশ আপাতত ওরে জিজ্ঞাসাবাদ করতেছে লিডার। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওর থেকে জবানবন্দি নিয়ে মামলাটা ক্লোজ করার একটা ব্যবস্থা করো। এই মামলা নিয়ে কিন্তু বিভিন্নভাবে চাপের উপর আছি আমি। মিডিয়ার অফিস ধ্বংস করার জন্য বাইরের দেশ থেকেও বিভিন্ন রকমের কথা শুনতে হইতেছে। আর সাংবাদিকরা তো আমার সাথে সে দেখা হইলেই শুধু এই মামলার বিষয়টা নিয়ে আলোচনা করে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা নিষ্পত্তি করো সেলিম। আপনি চিন্তা করবেন না লিডার, খুব তাড়াতাড়ি এই মামলাটার নিষ্পত্তি হয়ে যাইব। আমি আইজি সম্রাটকে পার্সোনালিভাবে মামলাটা হ্যান্ডেল করার দায়িত্ব দিছি। ওই নিজে উপস্থিত থাইকা এই মামলাটার তদন্ত শেষ করব। খুব শীঘ্রই মামলাটার নিষ্পত্তি হতে যাচ্ছে লিডার। এখন তাহলে উঠি আমি। মামলাটার কোনো তথ্য পাইলেই আপনারে সাথে সাথে ইনফর্ম করবো নি লিডার। আচ্ছা যাও তাহলে, এই মামলার তদন্তটা যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করো। আর কোনো আপডেট পাইলেই সাথে সাথে আগে আমারে জানাইবা। আগেই কোনো রকমের সংবাদ সম্মেলন করার কোনো দরকার নাই। আগে বিষয়টা আমারে জানাইবা, তারপর আমি সিদ্ধান্ত নিব যে কি করা যায়। কেমনে কি জব্বার সাহেব, ওর কাছ থেকে কি কোনো তথ্য বের করতে পারছেন নাকি? এতক্ষণ জিজ্ঞাসাবাদ কইরা কি কি স্বীকার করলো আপনার কাছে, সেটা আগে আমারে খুলা বলেন তো দেখি। না স্যার, তেমন কোনো তথ্য বের করতে পারি নাই। আপনি নিষেধ করার পর ওরে আর কোনো রকমের টর্চার না কইরা ছেলে আটকায় রাখছি, যা আপনি আইসা পরে সরাসরি ওর সাথে কথা বলবেন নি। তবে স্যার, যে তথ্যটুকু ও আমারে দিছে
এটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য। ওরা নাকি মিয়ানমার আর ভারতের মিজোরাম রাজ্যের সাহায্য নিয়ে আমাদের উপরে এইগুলো হামলা চালাইতেছে। ওদের প্রকৃত দাবি হচ্ছে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে নতুন একটা রাষ্ট্র গঠন করা। হ্যাঁ, এটা তো বগের মূল্যক, মুখ দিয়া বললেই হয়ে গেল। চট্টগ্রাম কি ওদের বাপের সম্পত্তি নাকি যে ওরা বললেই আলাদা কইরা দেওয়া লাগবো? ওরা তো উইরা আইসা ওইখানে জুইরা বইছে। ওদেরকে কিভাবে সাহেস্তা করা যায় সেই পদ্ধতি আমাদের ভালোভাবেই জানা আছে। হ্যাঁ স্যার, সেই জন্যই তো আমি আর ওকে কোনো জিজ্ঞাসাবাদ করলাম না, যে আপনি আইসাই বাকি কথা ওর সাথে বললেন। তবে স্যার, ওই কিন্তু খুবই চালাক। ওর কথা আর বিজয়ের কথা কোনোভাবে মিলতেছে না। বিজয় যেমন আমাদের কাছে স্বীকারোক্তি দিছে যে দেশে যেই হামলাগুলো হইল এইগুলো ওদের কাছ থেকেই অস্ত্র নিয়ে হামলা চালাইছে। তবে এই ব্যাপারে ওই সম্পূর্ণ নিষেধ করে যাইতেছে। ওরা নাকি ওদের আন্দোলন ছাড়া আর কোনো ঘটনার সাথে জড়িত নাই। শোনেন জব্বার সাহেব, ওদের উপর চাপ প্রয়োগ করা কোনো কিছুই ওদের মুখ থেকে বের করা সম্ভব হইব না। ওদের সাথে কৌশলে আলোচনা কইরা ওদেরকে দিয়া সব কিছু স্বীকার করাইতে হইব। চলেন দেখি ছেলে গিয়া ওর সাথে আগে আলোচনা করি, তারপরই বোঝা যাইব যে ওর মুখ খোলাইতে কোন ধরনের স্টেপ আমাদের নিতে হইব। এ তো পায়েল ভাই, শফিক এইগুলো কি শুরু করলো? মান সম্মান তো দেখতেছি কিছুই রাখলো না। এমপি হওয়ার 3 মাস পূরণ করতে পারলই না, তার ভিতরেই ওর নামে এইরকম অভিযোগ শুরু হয়ে গেছে। ও একজন সংসদ সদস্য হইয়া এই সমস্ত সিসকে চোরের মতো অপরাধ কইরা বেড়াইতেছে। এইগুলো প্রেসিডেন্ট যদি শোনে তাহলে কি বলবে একটাবার চিন্তা করে দেখছেন? আর বললো না হানিফ, শফিক আসলেই মাথায় সমস্যা আছে। ওরে আমি ভাবছিলাম বুদ্ধিমান, কিন্তু এখন তো দেখতেছি পুরোটাই উল্টো। সেই জন্য তো শামসুয়ারে নমিনেশনটা দেয় নাই। এমপি হইয়াও এই সমস্ত ছোটোখাটো দুর্নীতির সাথে জড়িয়ে যায়, এটা কোনো কথা হইল? আগে থেকে যদি জানতাম ও এই টাইপের লোক, তাহলে তো ওর পক্ষে কখনোই আমি সুপারিশ করতাম না। ওরে আমি পরিকল্পনা দিয়া পাঠাইছি শামসুরে দৌড়ের উপর রাখার জন্য। এখন তো দেখতেছি শামসু উল্টো ওরে দৌড়ের উপর রাখবে। প্রেসিডেন্ট মনে হয় সেই জন্যই আমারে ফোন দিছে, শফিকের বিষয়ে মনে হয় কথা বলবে। হ্যাঁ, আপনি আছেন আর একাল আপনিয়া বড় বড় রাঘব বোয়ালরাই শামসুর কোনো কিছু করতে পারলো না। আর সেইখানে এ মাথা মোটা শফিকরে দিয়া আপনি শামসুর বিরুদ্ধে মাঠে নামাইবেন? ওই তো 5 মিনিটও শামসুর সাথে টিকতে পারবে না। যেভাবে শামসু আরে আটকায়া ধরছে না, দেখেন ওর চেয়ারটা এখন ঠিক থাকে কিনা। আপনি যে পরিকল্পনা ওরে শিখাই দিলেন, মনে হয় না তো এই পরিকল্পনা অনুযায়ী কাজটা ওই করতে পারবো। এইখানে আর আমার কোনো কিছু করার নাই। আমার যা যা করার ছিল সেটা আমি কইরা দিছি। শফিকরে রাস্তা দেখাই দিছি। এখন যদি বাঁচতে চায় তাহলে এই রাস্তা ধরাই ওরে কাজ করা যাইতে হইব। যদি এটাও
করতে না পারে তাহলে আর এইখানে আমার কোনো কিছুই করা থাকবে না, নিজের কপাল নিজেই পোড়াইব। আর ভাই, এইদিকে কমিটিটা তো এখনো ঘোষণা করাই হইল না। দিন যত যাইতেছে ততই কিন্তু নতুন নতুন ঝামেলা আইসা সামনে দাঁড়াইতেছে। উড়াউড়ি খবর পাইলাম যে এবার মোল্লা গ্রুপ থেকে মোল্লাও নাকি সেক্রেটারির পদ ধরে রাখার জন্য নির্বাচনে দাঁড়ানোর একটা পরিকল্পনা করতেছে। মোল্লা গ্রুপ যদি একত্রিত হইয়া মোল্লার জন্য কাজ করে তাহলে এখানে কি আমরা কোনোভাবে টিকতে পারবো ভাই? দুরু, তুমি যে কি বলো না, মোল্লা গ্রুপের কি আর সে আগের দিন আছে নাকি? দলের ভিতরে ওদের যে প্রভাবটা ছিল সেটা শামসু পুরোপুরি নষ্ট করে দিয়েছে। এখন চাইলেও সে আগের রূপে ওরা ফিরতে পারবো না। আমরাই আবার কমিটি দখল করব, তুমি এ ব্যাপারে নিশ্চিত থাকো। এই ঝামেলাটা আগে শেষ করি। এই ঝামেলাটা শেষ হওয়ার সাথে সাথেই কমিটিটা ঘোষণা করে দেওয়া হইব। আর কমিটি ঘোষণা করে দিলেই সভাপতির চেয়ারটা আমি দখল করে ফেলাইব। শুধু আর কয়েকটা দিন অপেক্ষা করে থাকো। তবুও ভাই, মোল্লা গ্রুপ সামনে আমাদের জন্য অনেক বড় একটা ঝামেলার কারণ হইয়া দাঁড়াইব। আপনি দেখেন, আমাদের তো আগেই ভুল হয়েছে। এই মোল্লা গ্রুপকে আগেই জামিন করানোটা ঠিক হয় নাই। সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেওয়ার পর ওদেরকে জামিনে বের করে আনার দরকার ছিল, কিন্তু আমরা তো সেটা না কইরাই আগে ভাগেই ওদেরকে বের করে নিয়ে আসলাম। এই মিয়া, সেই সময় যদি মোল্লা গ্রুপকে জামিন দিয়া বের করে না নিয়ে আসতাম তাহলে এতদিন তো আমরা মাঠে টিকতেই পারতাম না। শামসু যেইভাবে আমাদের উপর অ্যাটাক করা শুরু করে দিছে, এতে করে কি টিকতে পারতাম নাকি? শামসুর সাথে খেলার জন্যই তো মোল্লা গ্রুপকে তাড়াহুড়া করে বের করে নিয়ে আসলাম। আর তুমি এত চাপ নিও না তো। মোল্লা গ্রুপের সে আগের মতো দাপট আর এখন নাই। ওরা চাইলেও কিছু করতে পারবো না, শুধু দেখা দেখা যাইতে হইব। তো ভাই, শুনলাম ওরা নাকি এই বোমা হামলার মামলা তদন্ত করার জায়গা কিছু পাহাড়ি লোকজনদের গ্রেপ্তার করে নিয়ে আইছে। ওদেরকে নাকি জিজ্ঞাসাবাদ চলতেছে। তাহলে এডিসি কামরুলের কাছে ফোন করে একটা তথ্য নেন তো দেখি, ওরা নতুন কোনো তথ্য বের করতে পারলো কিনা। কিছুই তো আর জানাইলো না আমাদেরকে পরে। তুমি তো ভালো কথাই মনে করছো। কামরুলের সাথে তো এই ব্যাপার নিয়ে জরুরি একটা আলোচনা করতে হয়। দেখা গেল এডিসি কামরুল কিছু জানার আগেই সেলিমার আইজি মিলা মামলাটার অন্যদিকে মূল ঘুরাই দেওয়ার চেষ্টা করব। শামসু যদি এদের সাহায্য নিয়ে আমাদের উপর ওই আক্রমণগুলো চালিয়ে থাকে তাহলেও সেটা অন্যদিকে মোড় ঘোরানোর একটা পরিকল্পনা করব। তাই কামরুলরে বিষয়টা জানায় রাখতে হইব।